শাসন করেছেন। কিন্তু ত্রিপুরা রাজা হয়েও ত্রিপুরাসার জন্য শিক্ষার ব্যবস্থা, ত্রিপুরাসার তার সংস্কৃতি, তার ভাষা, তার পোশাক আশাক, তার রাস্তাঘাট, অর্থাৎ উপজাতিদের বিকাশের জন্য ন্যূনতম যে কাজটা করবার কথা ছিল বা করা যেত, এটা করা নাই। এবং তাই তার জন্য আমি বলছিলাম যে না, শোষকের কোনো জাত থাকতে পারে না। ত্রিপুরাসা জাত হয়েও ত্রিপুরাসার জন্য কিছুই করলেন না, তার পরিণতিতেই জনশিক্ষা সমিতি গঠন করতে হয়েছে। শেষ যে রাজা বীর বিক্রম কিশোর মানিক্যের মৃত্যুকাল পর্যন্ত যদি হিসাব করে দেখি, তাহলে আমাদের শিক্ষার জন্য কতটুকু কি কাজ হয়েছে। হাই স্কুল ছিল মাত্র 9টা, মিডল স্কুল ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়বার জন্য স্কুল ছিল মাত্র 25টা, দ্বিতীয় শ্রেণীতে পড়বার পাঠশালা এটা ছিল 250টা। এই যে স্কুলই যখন নেই, আর যা কটা স্কুল ছিল এটা ত্রিপুরাসা এলাকায় স্কুলগুলো ছিল না। এটা আগরতলাতে তুলসীবতী উমাকান্ত ছিল, উদয়পুরে ছিল, বিলিনিয়াতে ছিল, বিশালগড়ে ছিল, কৈলাসহর ধর্মনগরে ছিল। কিন্তু আজকে যে মান্দায়, জম্পুজলা, দামছড়া, এগুলি স্বপ্ন দেখার মতো অবস্থা ছিল। তার জন্যেই আমাদের রাজ্যে কতিপয় তৎকালীন অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আগরতলায় এসে আপনার এখনকার যে বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, সেখানে গিয়ে লেখাপড়া করে, যারা লেখাপড়া করেছেন তারা এই জনশিক্ষা সমিতি করে তুলেছিলেন শিক্ষার জন্য। যদিও পরবর্তী সময়ে এটা শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলো না। আমাদের সভাপতির কাছ থেকে আপনারা শুনেছেন বা আপনারা সকলেই জানেন এটা, যে শিক্ষা যে বেসরকারি স্কুল গড়ে তুলবার জন্য উদ্যোগ গ্রহণ করেন, 488টার মতো স্কুল সেখানে গড়ে তুলবার জন্য উদ্যোগ গ্রহণ করেন। যদিও অনেক চাপের ফলে বিক্রম কিশোর মানিক্যই প্রায় 3 শতাধিক স্কুলকে তখন সরকারি স্কুল হিসাবে গ্রহণ করতে হয়েছিল। এবং এই যে জনশিক্ষার যে চেতনা, এটা কিন্তু শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে ঘটনা, কিন্তু তা নয়। এটা বাংলা যেমন নবজাগরণ হয়েছে, আমাদের ত্রিপুরার যে ত্রিপুরা রাজ্যে ওইটা একটা নবজাগরণ বলা যেতে পারে। চারিদিকে হই হই রই রই করে স্কুল গড়ে তোলবার জন্য উদ্যোগ যেমন গ্রহণ করা হচ্ছে, তেমনি বেঁচে থাকবার জন্য কৃষিকে উন্নত কীভাবে করা যায়। অধিকাংশই তখন উপজাতি অংশের মানুষ জমি চাষের সাথে যুক্ত ছিল, সম্পৃক্ত ছিল। জমি চাষের সাথে সাথে লাঙ্গল চাষকে কীভাবে বড় করা যায়। কুসংস্কার ছিল বাল্য বিবাহ, কম বয়সে লেখাপড়া করা, বা একজন একাধিক বিবাহ করার মতো এটা সামাজিক বেদি ছিল। অত্যাধিক মদ্যপান করা, অর্থাৎ সমাজ সংস্কার যে কাজ, এগুলি গড়ে তোলবার জন্য উদ্যোগ নিয়েছে। তথাকথিত যারা এই লড়াইটা করছে, তাদের কিন্তু এই সমস্ত কথা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, করছে না, করবে না ওরা। তো এরা তো শাসক যেমন ত্রিপুরাসা রাজা হয়েও ত্রিপুরাসার ভাষাকে পরভাষাকে মর্যাদা দিল না, শোষণ করলেন, শাসন করলেন। তিতিন প্রথার মতো আপনার মহাজনী এই যে দাদন থেকে আরম্ভ করে সব কিছুকেই সেখানে পাথিও করে চলবার চেষ্টা করলেন। তো এখন এই যে রাজা শাসক হলো, ত্রিপুরাসা রাজা হলো, ত্রিপুরাসাকেও বাদ দেয় নাই, তাকে দাবিয়ে রাখবার জন্য
যা যা করবার এটা যেমন করেছে, আজকে এই যারা ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি তুলছে, একইভাবে তারা আসলে শাসক গোষ্ঠীকে, পুঁজিপতিদের, বুর্জোয়াদের আড়াল করবার জন্যই এখানকার গণতান্ত্রিক শক্তির উপর আক্রমণ, এই আক্রমণের লক্ষ্যেই পুঁজিপতিতে আড়াল করবার জন্যই প্রদ্যোৎ কিশোরদের এই ধরনের আন্দোলন। এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নেই। কাজে এই জনশিক্ষা চেতনার মধ্যে দিয়েই আমরা এই শক্তিকে পরাজিত করতে চাই, এবং এটা পরাজিত আমাদের করতেই হবে। আমাদের যদি বেঁচে থাকতে চাই, তাহলে এই শক্তিকে যে কোনো মূল্যে আমাদেরকে পরাজিত করতেই হবে। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, এই শক্তি অপরাজয় না, এই শক্তিকে পরাজয় করা যায়। কারণ সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষ হচ্ছে শোষিত, বঞ্চিত। সংখ্যাগরিষ্ঠ তারা এই পুঁজিপতিতে আড়াল করবার জন্য চেষ্টা করছে, তারা ক্ষতিপর। তারা হয়তো বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করে ওই শিবিরে নিয়ে যাওয়ার যেতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা সঠিকভাবে যদি জনশিক্ষা চেতনাকে যদি আমরা সামনে নিয়ে যেতে পারি, তাহলে পরে ওই শক্তিকে আমরা পরাজিত করতে পারব। কাজেই আজকের দিনে আমাদের এটাই পোশাক আশাক, গান বাজনা, নাটক, ককটাং ককলপ, একটা নতুন জোয়ার উপজাতি সমাজে, এটা উপজাতি সমাজেই নয় শুধু, তার প্রভাব গোটা রাজ্যের মধ্যেই এই প্রভাব পড়েছে। তবে এর মধ্যে শুধু উপজাতি সমাজের জাতিসত্তার বিকাশের সংগ্রামই না, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। বিপ্লব করতে গেলে শিক্ষা লাগবে, এই চেতনাটাকে তার বাড়াতে হবে। এই কাজটা তো চলছেই। এই কাজের মধ্যেই সমাজবাদী চিন্তাভাবনা, নেংটি পড়া তখনকার জুমিয়া জুমগড়ে থেকেও সমাজতন্ত্রের কথা চিন্তা করা এবং সমাজবাদী চিন্তা, এখানকার যে সমাজী মানুষের যে ঐক্যের ভাবনা, জাতি উপজাতির মধ্যে একতার যে ভাবনা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে একতা, এটাকেও পাশাপাশি কীভাবে বড় করা যায়, এই জন্য শিক্ষা চেতনা এর মধ্যেই প্রবাহিত হয়। এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী সময়ে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ তৈরি হয়, বামপন্থী আন্দোলন বিকাশ লাভ করে। মানে যারা আছেন বলবেন এই বিষয়ে, এবং পরবর্তী সময় অনেক লড়াই সংগ্রাম করে এখানে বামপন্থী সরকার প্রতিষ্ঠা হয়। এটা জনশিক্ষা চেতনাকে বাদ দিয়ে পরবর্তী সময়ে গণমুক্তি পরিষদের আন্দোলন, জাতীয় উপজাতি ঐক্যের আন্দোলন, এটাকে বাদ দিয়ে বামপন্থী আন্দোলন, যতই আমাদের সমস্যা থাকুক, এই পর্যায়ে যে আমরা এখন আছি, এটা ওই জনশিক্ষার চেতনাকে সামনে রেখেই এটা করতে সম্ভব হয়েছে। জনশিক্ষা যদি আন্দোলন না হতো, তাহলে আমাদের রাজ্যটা কি হতো, এটা এখন মানে লাখ প্রশ্ন। এটা মিজোরাম, এটা এখন আমরা দেখছি মিজোরাম যেরকম অবস্থার মধ্যে আছে, নাগাল্যান্ড বা আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলি যেরকম অবস্থায় আমরা দেখি, কিভাবে ধর্মে মানুষের মধ্যে সেখানে অনেক ক্ষতি করবার যে সমস্ত ইয়েগুলি দেখছি, এটা হয়তো আরও ভয়ঙ্করভাবে, যদিও এই জনশিক্ষা চেতনাকে দুর্বল করবার জন্য শুরুতেই ত্রিপুরা সংঘ এই চেতনাটাকে দুর্বল করবার ষড়যন্ত্র হয়েছিল ত্রিপুরা সংঘের মাধ্যমে। পরবর্তী আমরা দেখছি সেনক্রাক, তার পরবর্তী সময় তো আরও ভয়ঙ্করভাবে কেশাক বুয়া, কুকুর বুয়া, বুনি তলাতলিয়া, আমরা লালনা সাধনা, এই সমস্ত স্লোগান তুলে কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো আপনার আলাদা রাজ্য, বাঙালি খেদা আন্দোলন, এবং লাস্ট যে পর্যায়ে এখন ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আসলে এই স্লোগান এটা ভাবার কোনো কারণ নাই। এটা ওই জনশিক্ষার যে চেতনার মধ্যে দিয়ে আমরা যে বামপন্থী
শক্তি, বামপন্থী আন্দোলন, এখানকার যে একতা, শ্রমজীবী মানুষের যে একতা, এটাকে দুর্বল করবার জন্যই এই ধরনের কথাবার্তা বলা, এই ধরনের আন্দোলন, এটা কোনো বিচ্ছিন্ন না। এটা আজকে এই যে ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে দাবিগুলো, যে কথাগুলো বলছে, কাকে আড়াল করবার জন্য এগুলি বলছেন? ত্রিপ্রাসাদে রক্ষা করবার জন্য সমস্ত স্লোগান, আসলে পুঁজিপতিদের আড়াল করবার জন্য, বৃহৎ পুঁজিপতিতে আড়াল করবার জন্য। দেশের সম্পদ লুট হয়ে যাচ্ছে, দেশে যা ন্যূনতম রাষ্ট্রীয় সম্পদ আছে এগুলি সব বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। আজকে আমাদের ত্রিপুরা যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, তার যে শক্তি, এটা জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা, তার নেতৃত্বে যে 2.5-3 বছর আন্দোলনটা তারা করতে পেরেছে, তার যে ফল, এবং তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুক্তি পরিষদ আর একটা ঐতিহাসিক পর্যায়, এবং সেখান থেকে কমিউনিস্ট আন্দোলনের বিস্তার, তার থেকে কংগ্রেসের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে বামপন্থী আন্দোলন, বামফ্রন্ট সরকার, তাকে উৎখাত করার জন্য সন্ত্রাসবাদী, দেশদ্রোহী অস্ত্র হাতে নিয়ে মানুষের রক্তে হোলি খেলায় মেতে উঠেছিল, তাদেরকে পরাস্ত করে আবার সেখানে মানে কংগ্রেস যুব সমিতির যে সরকারটা উচ্ছেদ করে ত্রিপুরার মানুষই সেখানে বামফ্রন্ট সরকার এনেছেন। এই যে পর্যায়টা, প্রক্রিয়াটা, এটা জনশিক্ষা সমিতির গোড়াপত্তন এবং তার লড়াই, একে বাদ দিয়ে কিন্তু বিচ্ছিন্ন করে বিশ্লেষণ করার কোনো সুযোগ নাই। কাজেই আমি কথাটা বলছি এই কারণে সংক্ষিপ্ত পরিসরে, এটা ঠিক জনশিক্ষা সমিতি যে লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে যে মূল কথাগুলি জনসমক্ষে উপস্থিত করে লড়াই শুরু করেছিলেন, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে। মূলত বামফ্রন্ট সরকারের সময়ে সবকিছু বাস্তবিত করে গেছে, এটা ঘটনা না, এটা বামফ্রন্ট সরকারের সীমাবদ্ধতার কারণেই। মানুষের জীবনের মৌলিক সব সমস্যার সমাধান তো এটা আমাদের দেশের যে সাংবিধানিক কাঠামো, তাতে রাজ্যের ক্ষমতার যে সীমাবদ্ধতা, তাতে দাঁড়িয়ে আকাশ কুসুম কল্পনা করে রাজ্যের মানুষের জীবনের সমস্ত মৌলিক সমস্যার সমাধান রাজ্য সরকার করে দিতে পারবে, অন্তত এই সম্পর্কে কোন রকম বিভ্রান্তি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার তার অন্তত ছিল না। কিন্তু বিষয়টাকে সামনে রেখে এই লড়াই বৃহত্তম অংশের মানুষ, বিশেষ করে ত্রিপুরায় সংগঠিত করা, দেশের সামনে বিকল্প পথের দিশা দিয়ে এই মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ, এই সংগ্রামটাকে কি করে বিকশিত করা যায়, এটা নিয়ে কাজ করার চেষ্টা করেছে। কাজেই সবকিছু হয়নি, এটা যেমন ঠিক না, আবার সবকিছু হয়েছে এটাও ঠিক না। এই তুল্যমূল্য বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। কাজে এখানে যেটা বলতে চাইছি, যে জনশিক্ষা সমিতির পত্তন এটা একটা মাইলস্টোন। ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন থেকে শুরু করে আজকে যে ফ্যাসিস্ট সুলভ ভাবনা নিয়ে বিজেপি, এবং তার সঙ্গে এখন যুক্ত হয়েছে তীব্রমথা, আইপিএফটি মাঝখানে আছে, এটা তো বিজেপির পকেটে। তারা যে একদলীয় শাসন এখন চালাবার চেষ্টা করছে, স্টিম রোলার চালাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও সমস্ত প্রতিকূলতা থেকে উপেক্ষা করে যে লড়াইটা এখানে এসে দাঁড়াচ্ছে, এটা জনশিক্ষা সমিতির সময়ের থেকে তার যে আন্দোলনটা, এর থেকে আলাদা করে চিন্তা করতে গেলে পরে এটা সংকীর্ণ হবে, অপূর্ণ থাকবে। কাজেই এই বিষয় মাথায় রেখেই মূল যে কথাটা, এটা গণতান্ত্রিক পরিমণ্ডল সৃষ্টি করে লক্ষ্যকে, মূল লক্ষ্যটাকে আমি সুধীন্দ্রনাথ বর্মার যে 1 পৃষ্ঠার যে আবেদন, তাতে যেটা উল্লেখ করেছেন, নিরক্ষরতা দূর করতে হবে। আমাদের সমাজে অনেক কুসংস্কার চলছে, যেগুলো রাধাচরণ উল্লেখ করার চেষ্টা করেছেন, তার লেখার মধ্যেও আছে, দেখবেন। এগুলো দূর করতে হবে। এগুলো কি? এগুলো শুধু কুসংস্কার না, আমাদের ভাবনা, চিন্তা, চেতনাকে সংকীর্ণ করে দেয়, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এগুলো আমাদের মোকাবেলা করতে হবে, এবং তার সঙ্গে কি দারিদ্র্য মুক্ত। আমরা জনশিক্ষা সমিতি করছি, উদ্দেশ্যটা কি?
এটা গণতান্ত্রিক পরিমণ্ডল হবে, জাত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এটা স্বাস্থ্যকর ব্যবস্থা। সমাজতন্ত্র না বলে এর মধ্যে দিয়েই কিন্তু মূল কথাটা তারা উপস্থিত করার চেষ্টা করেছে। কাজে আমরা যে দ্বিতীয় পর্যায়ে উদ্দেশ্য, এটা তো অসম্পূর্ণ আছে, এটা তো রাজ্যের বামফ্রন্ট সরকারের পক্ষে সম্পন্ন করা সম্ভব ছিল না। কাজে এটা করতে গেলে সামগ্রিক দেশের সাথে মিলেই করতে হবে। কাজে এই ভাবনা নিয়ে আজকের পরিস্থিতিতে আমরা যখন জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠার 80 বছর উদযাপন করছি, তখন আমাদের কাছে তার যে মূল ভাবনাটা সুন্দর, সুস্থ, জাত ধর্ম বর্ণ ভাষা কৃষ্টি সংস্কৃতি নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এটা ব্যবস্থাপত্তন আমরা করতে চাই, এই লক্ষ্যে তো আমাদের এগুতে হবে। তা না হলে এই অনুষ্ঠান, এই সভা সমাবেশ সমিতি সবই তো আনুষ্ঠানিকতা পর্যবেসিত হবে। সেখানে যেতে গেলে পর আমাদের দেশের দিকে আজকে তো ঘুরে ফিরে দেখতে হবে কি পরিস্থিতিতে আছি আমরা, কি চলছে। 7 মাস 8 মাস হয়েছে নতুন যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ধারণা হয়েছিল অনেকেরই যে ধাক্কা খেয়েছে, হয়তো শিক্ষা নেবে, একটু রয়েছে চলবে, সম্বিত ফিরবে, মানবিক হবে, গণতান্ত্রিক হবে। একেবারে উল্টো পথে চলছে, একেবারে উল্টো পথে চলছে। যে পার্লামেন্ট সেশনটা গেল, সর্বশেষ সেশনটা, আমি খুব বেশি পেছনে যেতে চাইছি না, তাতে আমরা কি দেখলাম? আদানি গুজরাটের লোক, আজকে যিনি প্রধানমন্ত্রী তিনিও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন আদানিকে কে চিনত বলুন তো? আজকে আদানি ভারতবর্ষের প্রথম ধনী, পৃথিবীর 20 জনের মধ্যে একজন। কি করে সম্ভব? বিজেপি সরকারের দৌলতে এবং তার মধ্যমণিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার দৌলতে। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, কিন্তু ভারতবর্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। এখন সূর্যের কিরণ থেকে বিদ্যুৎ, এর জন্য একটা নতুন প্রকল্প হাতে নিয়ে ভারত সরকার অগ্রসর চেষ্টা করছে। তার জন্য আন্তর্জাতিক টেন্ডার ডেকেছে। সেই টেন্ডারে পৃথিবীর বিভিন্ন দেশের এই বিদ্যুৎ দিয়ে যারা ব্যবসা বাণিজ্য প্রকল্প ইত্যাদি করে তারা টেন্ডার ফ্লট করেছেন। দেখা গেল এই আদানি ভারতবর্ষে কয়েক হাজার কোটি টাকা ঘুষ দিয়ে যারা এটা ফাইনাল করবে তাদেরকে পকটস্থ করে বাকি সবাইকে পেছনে ঠেলে ফিরে দিয়ে এটাও সে দখল করেছে। আমেরিকার যারা এই আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এখান থেকে এই প্রকল্পটা তারা পেতে চেয়েছিলেন, তাদের কাছে সমস্ত তথ্য চলে আসে মানব আমেরিকাতে। এবং তারা প্রাথমিকভাবে তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটার সত্যতা তারা পান এবং তাকে গ্রেপ্তার করার জন্য তারা সিদ্ধান্ত নেয় মামলা ওখানে হবে। এই নিয়ে অল্প সময়ের ব্যবধানে পার্লামেন্ট বসছে। এটা শীতকালীন অধিবেশন, 25 দিন 21 দিন 25 দিনে। সেখানে যখন প্রশ্ন উঠলো, আমরা তো তাকে নিয়ে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে কি বলছে না, এটার সঙ্গে তো দেশের কোনো সম্পর্ক নাই। অদ্ভুত কথা। এই যে সূর্য কিরণকে ভিত্তি করে শিল্পটা হবে, এটা তো আমাদের দেশেই। কাজে এটার সঙ্গে তো আমাদের বিদ্যুতের দাম বাড়া কমার নির্ভর করছে। শিল্প কৃষি তার উন্নয়ন অগ্রগতি তার দাম দরের উপর বহুলাংশে নির্ভর করছে। আমাদের অর্থনীতির সাথে তার সম্পর্ক, দেশের মানুষের সাথে সম্পর্ক। কি বলছে এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর এই লোকটা হচ্ছে আমাদের দেশের লোক, তার বিরুদ্ধে আমেরিকার কোর্ট সিদ্ধান্ত নিয়েছে তাকে বিচার করবে। তো আমরা পার্লামেন্টে বসেছি, আমরা সর্বোচ্চ জনগণের প্রতিনিধিদের যেখানে পাঠিয়ে জনস্বার্থে দেশের সাথে এমনকি আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি কথা বলার জায়গা, কথা বলতে পারবে না। 3 দিন সমানে সংসদই হলো না। এবং শেষ পর্যন্ত অবস্থাটা কি দাঁড়ালো, আদানি শব্দটাই নিষিদ্ধ পার্লামেন্টের মধ্যে। নিষিদ্ধ কে করলো? নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। আর তার সঙ্গে হাত ধরাধরি করে চলছে কে? অমিত শাহ। দেখেছেন গুজরাটে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, দাঙ্গা বিশেষ সময়, কে জানেন এই সমস্ত ঘটনা। এখন কেন্দ্র তারাই সমস্ত চালাচ্ছে। আর বাকিরা তো সব ছায়া সঙ্গে, আর বেশি কিছু না। ছায়া দেখে দেখে হাঁটে। নিজেদের কিছু করার মতো ব্যক্তিত্ব কতটা আছে এটা তো বুঝতে বড় অসুবিধা হচ্ছে। বন্ধ 3 দিন 4 দিন সব হলো না।
এখন আইন করলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটা মন্ত্রিসভায় পাস করলো, করে এটা পার্লামেন্টে আনার চেষ্টা করলো। বিজেপি ছাড়া তার সঙ্গেও কিছু মানে রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ এটার বিরোধিতা করলো, প্রকৃত অর্থে যারা বিরোধী রাজনৈতিক দল করে। মূল কথাটা কি, এটা আমাদের সংসদীয় ব্যবস্থা যে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতিটা চলছে তার বিরুদ্ধে আক্রমণ করছো, রাজ্যের ক্ষমতা হরণ করার চেষ্টা করছো। রাজ্যের যে মানে মানে স্বাতন্ত্র্য আছে, এখন পঞ্চায়েত, নগর, এগুলো রাজ্য করে, এডিসি রাজ্য করে, তাদের নির্বাচন কমিশন আছে, এই সমস্ত অধিকারগুলি তোমরা হরণ করার চেষ্টা করছো। এবং দেখা যাচ্ছে সেখানে যে সমস্ত যুক্তিতে উপস্থিত করছে, আমি বিস্তৃত যাচ্ছি না, এগুলো একেবারে বিভ্রান্তিতে ভরা। লোকসভা বিধানসভার যখন নির্বাচন হবে 5 বছরের জন্য হবে, যদি ভেঙে যায় আবার যদি নতুন করে নির্বাচন 5 বছরের জন্য হবে। এখন এরা বলছে না, 5 বছরের জন্য নির্বাচন, যদি ভেঙে যায় 3 বছরের মতো, তারপরে যে নির্বাচন হবে এটা 2 বছরের জন্য হবে, আবার নির্বাচন। অথচ তুমি বলছো নির্বাচনে বেশি খরচ হচ্ছে, তাহলে এটা তো আরো বেশি খরচ হলো, এটার জবাবটা কে দেবে? সংবিধানে কোথায় আছে? এটা মৌলিক বিষয়। এবং এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, বিস্তৃত আমি যাচ্ছি না, পার্লামেন্টের মধ্যে যখন আলোচনা হচ্ছে সেখানে প্রশ্ন উঠেছে যে আমাদের সংবিধানের মধ্যে এমন কতগুলি মৌলিক বিষয় আছে যেগুলি তর্কাতীত, এগুলি বাদ দিয়ে সংবিধান চিন্তা করা যায় না। তোমরা যেগুলি করার চেষ্টা করছো, করতে গেলে পরে যে 16টা 17টা সংশোধন করতে হবে, এই মৌলিক অনেকগুলি বিষয়ের উপর আঘাত করতে হবে, এটা তো তোমরা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছ, এটা সমর্থন করা যায় না। কে কার কথা শুনে? আবার আসল কথাটা কি? এক দেশ এক নেতা, এই নেতাটা উজ্জ্বল রাখছে, এক দেশ এক নির্বাচন, তার মধ্যে আস্তে আস্তে এক নেতা, এক ভাষা, এক কৃষ্টি, এক সংস্কৃতি, এক ধর্ম। ফেসিবাদ কাকে বলে? এটাই তো মানে নয়া ফেসিবাদ। গণতন্ত্রের কথা মুখে বলবো, কিছু কিছু প্র্যাকটিস করব, আসলে গণতন্ত্রের যে মূল স্বাদটা, মূল যে শ্বাসটা, এটাকে সবটাকে সংহার করে নিয়ে যাব। এবং এটা মূলত একটা নির্দিষ্ট শ্রেণীর স্বার্থকে রক্ষা করা। আমাদের দেশের মধ্যে সেটা কি? বিগ বুর্জোয়াজি, ধনীদের মধ্যেও যারা সবচেয়ে বড় ধনী, তার সঙ্গে যারা ছোট ধনীরা আছেন, যারা বড় ধনীদের পর্যায়ে যেতে চান, এখন তারা প্রায় একটা জায়গায় চলছেন। এবং বর্তমান যে সরকার, স্বাধীনতার 78 বছরের মধ্যে 52 সাল থেকে যতগুলি নির্বাচন হচ্ছে, এই ধনীদের সম্মিলিতভাবে একটা নির্দিষ্ট শাসক দলের পেছনে এভাবে অতীতে দাঁড়াতে দেখা যায়নি। গত 23-এর নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো, 24-এর নির্বাচনে যেভাবে তারা দাঁড়াবার চেষ্টা করলো, দেখবেন তারা এক দেশ এক নির্বাচন এর বিরোধিতা করছে না। আজকেও হিসেব বেরিয়েছে, তাদের দেওয়া যে চাঁদা, ইলেকশন বন্ড যখন বন্ধ হয়েছে, তারপরও নানা দিক থেকে যে তারা চাঁদাটা মানে বিভিন্ন দল সংগ্রহ করছে, 100 টাকার মধ্যে 90 টাকাই বিজেপি পাচ্ছে। এরাই দিচ্ছে টাকা, টাকা তো সাধারণ মানুষ দিচ্ছে না, এরা তো মানুষের ঘরে ঘরে চাঁদাও তোলে না। বলে তারা দেখছে যে এরা যা চাইছে সবটা আমাদের স্বার্থকে রক্ষা করার চেষ্টা করছে, অথবা আন্তর্জাতিক পরিসরে আমাদের সমর্থক যারা একই দৃষ্টিভঙ্গিতে চলে, তাদেরও খানিকটা স্বার্থ রক্ষিত হবে বলে এগুলি চোখ কান বন্ধ করে সমর্থন করে যায়। সিরিয়াস ঘটনা। থার্ড হলো আপনার আমাদের সংবিধানের 75তম বার্ষিকী। আগে তো এটার বুকে পিঠে ছুরি চালাবার চেষ্টা করছে, এখন তার 75তম বার্ষিকীর নাম করে আলোচনা শুরু হলো। রাজ্যসভায় গিয়ে অমিত শাহ, এই সংবিধানের যে মূল স্রষ্টা, যে মূল কমিটি, তার যিনি সভাপতি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যেহেতু অন্যরা আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে তার নাম রেফার করে এই সংবিধানের মধ্যে মূল মূল বিষয়গুলো উল্লেখ করে বারবারই বলছে এগুলিকে তোমরা কাটিল করার চেষ্টা করছো, ধ্বংস করার চেষ্টা করছো, সংবিধানটাকে অন্তঃসারশূন্য করে দেওয়ার চেষ্টা করছো, একদলীয় স্বৈর শাসনের দিকে যাচ্ছ, পার্লামেন্টারি সিস্টেমটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছো। খেপে লাল হয়ে সেখানে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কুৎসিত ভাবনা নিয়ে সেখানে মানে মুখ ভেঙছে পার্লামেন্টের মধ্যে কথা বলার চেষ্টা করলেন। আসলটা কি? তারা তো এই সংবিধানের বিরুদ্ধে। আরএসএস তো স্বাধীনতার সংগ্রামে ব্রিটিশের পদলেহন করেছে, স্বাধীনতার সংগ্রামের পেছনে ছুরি মেরেছে।
এরা বরং বুঝাবার চেষ্টা করছে ব্রিটিশ শাসনে ভারতবর্ষের উন্নতি হয়েছে। এরকম কিছু কিছু কথা তো রবীন্দ্রনাথ ঠাকুরও বলতেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করেনি। বিদেশি কাপড় জামা এগুলি যখন পুরাচ্ছে তখন বলছে এটা ওদের ঠিক হচ্ছে না, বরং লড়াই করো, প্রতিযোগিতা করো। তারা যদি এতটা অ্যাডভান্স হয় আমরা কোনো পারছি না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতার সংগ্রামে বিরোধিতা করেননি, ব্রিটিশ সাম্রাজ্য আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেননি। আরএসএস তা না, এরা সরাসরি ভাবে এদের পক্ষে দাঁড়িয়ে পা চেটেছে। তারপরেও যখন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, সংবিধান তৈরি করার জন্য 260-70 জনের মধ্যে এদেরও প্রতিনিধি ছিল। এদের মূল কি ভাবনা, কিরকম সংবিধান হবে? বলছে এটা কি সংবিধান, এই তো নকল, কাট অ্যান্ড পেস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান পড়ে তার থেকে কেটে কেটে এনে পেস্ট করে তোমরা আমাদের দেশের সংবিধান তৈরি করছো। অপরাধটা কি? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে লিখিত সংবিধানই নাই, এমনকি গ্রেট ব্রিটেনেরও নাই। তারাই তো আমাদের দেশ শাসন করে গেছে প্রায় 200 বছর। কি করে করলো? তাদের দেশে আইনের শাসন নাই, তারা তাদের মতো করে করছে। পরিস্থিতির সঙ্গে সম্পর্ক রক্ষা করে আমাদের সংবিধানটা কিরকম হওয়া উচিত, দেশও ভাগ হয়ে গেছে, ব্রিটিশই ভাগ করে দিয়ে গেছে, ফাঁদে আমরা পা দিয়েছি, হিন্দুস্তান পাকিস্তান হয়েছে। সেই বিষের জ্বালা এখনো বহন করতে হচ্ছে 2 রাষ্ট্রকেই। আমি সেখানে যাচ্ছি না। সেই জায়গায় গিয়ে এরা যখন এটা আলোচনা হচ্ছে, তারা দেখা যাচ্ছে মনুসংহিতার ভিত্তিতে আমাদের দেশের সংবিধান তৈরি করতে চাই। মনুসংহিতার মূল কথাটা কি? চতুর্বর্ণ, মাথায় একটা, পা একটা, এই করে 4 ভাগে বিভক্ত করেছে মানুষের দেহকে, মাথা, মুখ, হাত, পা। তা এই জায়গাতে এই যে বিভাজনটা, এটার পেছনে একটা শ্রেণী দৃষ্টিভঙ্গির কাজ করেছে, ব্রাহ্মণ্যবাদের ভাবনা। তা এই জায়গাতে দাঁড়িয়ে মূল কথাটা কি? তারা মহিলাদেরকে গৃহবন্দী করে রাখবার ব্যবস্থা। তারা সুন্দরের পূজারী হবে, সন্তান জন্ম দেবেন, মা হবেন, তাদের দেখভাল করবে, রান্নাবান্না করবে, সবাইকে খাওয়াবে, নোংরা পরিষ্কার করবে, কাপড় জামা ধুবে, নিকাবে, বাইরে যাবে না, কোনো অধিকার নাই। স্বামীর কথার মুখে কথা বলতে পারবে না, বিতর্ক করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, দাবি করতে পারবে না, অভাব অভিযোগ জানাতে পারবে না। অদ্ভুত কথা, গৃহবন্দী। তাহলে আমাদের দেশে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মহিলাদের যে অংশগ্রহণ, এটা ভাবলে পরে এই যে লড়াইয়ে তারা জীবন দিয়ে গেলেন, এটা অসম্মান করা হবে, অশ্রদ্ধা। এটা কি গণতান্ত্রিক? কাজেই এই প্রস্তাব কি করে ডক্টর বাবা সাহেব আম্বেদকর মানবেন? নো, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। সেকেন্ড কি? দলিত অংশের মানুষ, তফসিলি সহ পেছনের উপর অংশের মানুষ, তাহলে ট্রাইবেল অংশের মানুষও পড়বেন। আজকে যাদেরকে আমরা ওবিসি বলি তারা একটা উল্লেখযোগ্য অংশ পড়বেন। এদেরকে বলছে এদের তো জন্মই হয়েছে। আরে কে জন্ম হয়েছে? তোমরাই তো জন্ম দিয়েছ চতুর্বর্ণের পদক্ষেপ গ্রহণ করে, যে এরা শুধু সেবা করবে, পায়ের তলায় থাকবে, অধিকার বলে কিছু থাকবে না। এরা মানুষ না, মানুষ বলেই তারা গণ্য করে না। এবং এরা যাতে পালিয়ে যেতে না পারে, কোনো কোনো সময় ইতিহাস পড়লে পরে দেখা গেছে তাদের বুকে পিঠে ছাপ মারা, পালিয়ে গেলে যেন ধরে প্রকৃত তার যে মালিক তার কাছে ফিরিয়ে দেওয়া যায়, এরকম ব্যবস্থা হয়েছিল। তারা বলছে এটাই তো আমাদের দেশের সংবিধানের মানে মূল ভাবনা চিন্তা নিয়ে এই মনুসংহিতা থেকে আমাদের দেশের সংবিধান তৈরি করতে হবে। আমাদের দেশের জাতীয় পতাকা তারা মানতে রাজি না, জাতীয় সঙ্গীত তারা মানতে রাজি না। এই বিষয়গুলো তুলে যখন রাজ্যসভায় কথা হচ্ছে, ডক্টর মানে বাবা সাহেব আম্বেদকরের উপর চোটে লাল, আরে সে তো নাই এখন, কিন্তু যা রেখে গেছে, যা করে দিয়ে গেছে, এই কথা বলার অর্থ কিন্তু এই নয় যে সংবিধানটা যেভাবে তৈরি হয়েছে তার মধ্যে যা যা আছে আমরা সন্তুষ্ট না, আমরা কমিউনিস্টরা সন্তুষ্ট না, এটা সীমাবদ্ধ। এর মধ্যে যে ভাবনা চিন্তা নিয়ে স্বাধীনতা সংগ্রাম হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে, যে লক্ষণীয় উদ্দেশ্য নিয়ে, তার সবকিছুর প্রতিফলন ঘটেনি। সংগ্রামের সময় যে কথাবার্তাগুলি বলেছে, কংগ্রেস যখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন যখন এই সংবিধান তৈরি হয়, তার মধ্যে কিন্তু তার প্রতিফলন ঠিকভাবে ঘটেনি। যে কারণে মুজফর আহমেদ বলেছিলেন, ইয়ে আজাদি ঝোটা হয়, ভুলো মত, একবার দুবার দিয়েছেন স্লোগান, পরে এটা বন্ধ হয়েছে।
মুজফর সাহেবের সঙ্গে কথা বলতে হয়েছে পার্টি নেতৃত্বে, তাহলে তো স্বাধীনতাকে অস্বীকার করা হবে? ঠিক আছে, আমাদের এই সংবিধান আমাদের ভাবনা চিন্তার সাথে সাযুজ্যপূর্ণ না। আমরা শোষণমুক্ত একটা ব্যবস্থা চাইছি, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য রোজগার ভিক্ষাবৃত্তি না, উঞ্চবৃত্তি না, এগুলো ঠিক আছে। কিন্তু আমরা যদি রাজনৈতিক স্বাধীনতাটাকে অস্বীকার করি তাহলে তো আমরা ভুলের ফাঁদে পড়বো, আমরা বিচ্ছিন্ন হবো। কমরেড মুজিবুর আহমেদ রিয়েলাইজ করেছেন, এই স্লোগান তিনি পরবর্তী সময় দেওয়ার চেষ্টা করেননি, আমরা এগুলো বলি না। কিন্তু তার প্রেক্ষাপটটাকে আমি বলতে গিয়ে এটা উল্লেখ করলাম প্রাসঙ্গিকতার দিক থেকে এটা বোঝার জন্য। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারপরেও আমাদের যে সংবিধানটা, এটারই তারা বিরোধিতা করছে। এখন এর বিরুদ্ধে এখন কি হচ্ছে, সারা দেশের মধ্যে প্রতিবাদ হচ্ছে। আবার 30 তারিখ হবে, সারা ত্রিপুরায় হবে, সারা ভারতবর্ষে হবে। আমি দৃষ্টিভঙ্গিটা বোঝার জন্য বলছি। এরপর কি, নির্বাচন কমিশন তো এমনি বগল দাবা করেছে। এখন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছিল যে ঠিকঠাক মতো হচ্ছে না, গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে এটা বলা যায় নির্ভুল ভাবে নির্বাচনটা সম্পন্ন করে ভোটারদের স্বাধীন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করা এবং তার মধ্য দিয়ে সম্পন্ন করা, এটা হচ্ছে না। অভিযোগ কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব করে গেছেন, জাতীয় যে রাজনৈতিক দল তাদের সঙ্গে কথা বলে কতগুলি পদক্ষেপ নিয়েছে। ভোট যখন হবে ভেতরে বাইরে ক্যামেরা থাকবে, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকবে, এগুলো মানুষ দেখতে পারবেন। এছাড়া যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করছেন তাদের তথ্যাদি সংগ্রহ করার সুযোগ থাকবে, আলাদা ওয়েবসাইট থাকবে, এগুলো নিয়ে মানুষ পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, তাদের মতামত ঠিক করতে পারবেন। ভোটের কেন্দ্রে কি ভোট হচ্ছে না হচ্ছে না, লুট হচ্ছে না বাক্স ভাঙছে না বাক্স কাঁধে করে নিয়ে পালাচ্ছে, হ্যাঁ, কার ভোট কে দিচ্ছে, এই সমস্ত জিনিসগুলি এর মধ্যে দিয়ে আসার কথা। যদিও এগুলি যে সব আসছিল ঘটনাটা না। ত্রিপুরার অভিজ্ঞতা কি, এই ওয়েব মেশিন কাজ করেছে, আপনার এই যে সিসি ক্যামেরা সব জায়গায় চলেছে, চলেনি তো, ইচ্ছা করেই নষ্ট করে রেখেছে, কারণ তারা রিগিং করবে, জালিয়াতি করবে। শাসন ক্ষমতা থাকলে যা হয়, রাষ্ট্র ক্ষমতায় তারা আছে, তারপরেও বাকি যে যা কিছু সুযোগ সুবিধা এখন দেখা গেল হঠাৎ করে আপনার এই সংসদ মানে মাঝখান দিয়ে বন্ধ করে দিল। এই আপনার বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে উল্টো পাল্টা কথার প্রতিবাদে যখন বাইরে ভিতরে বিক্ষোভ হচ্ছে, হ্যাঁ, সেই সময় এদেরকে পার্লামেন্টেই ঢুকতে দিচ্ছে না বিরোধীদেরকে। এরকম পরিস্থিতির মধ্যে এখন প্রচন্ড খুব বিক্ষোভ, হঠাৎ করে মাঝখানে অধিবেশনটাই বন্ধ করে দিল। তারপরে তারা সেখানে মন্ত্রিসভা অফিসের সিদ্ধান্ত নিল, এই যে সুযোগগুলি ছিল এগুলো সমস্ত বাতিল করে দিলাম। ভয়টা কোথায়? এটা কিন্তু শাসকগুলোর শক্তি না, দুর্বলতার লক্ষণ। মানুষের উপর আস্থা রাখতে পারছে না, তারা নিজেরাও বুঝতে পারছে সাধারণ মানুষও এদের উপরে আস্থা হারাচ্ছে। এটা গত নির্বাচনেই দেখা গেছে, তাদের ভোট তো কমেছে, 1.9% আসন কমেছে। তাদের শাসিত রাজ্যগুলিতে তারা সবচেয়ে বেশি আসন হারিয়েছে, যে কারণে তারা দাঙ্গা না একতরফা আক্রমণ সংগঠিত করছে মুসলিমদের বিরুদ্ধে, এখন স্থানে স্থানে খ্রিস্টানদের এবং এখানে দেখলাম বুদ্ধিস্টদের উপর এখন আক্রমণ করছে। তাদের যে উপাসনা কেন্দ্র সেগুলোকে তারা ছাড়ছে না, এই জায়গায় তারা চলে যাচ্ছে। কাজে এই যে একটা পরিস্থিতি চলছে, তার সঙ্গে কি আপনার জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, বেকারি বাড়ছে, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, শিক্ষা বেসরকারি হাতে তুলে দিচ্ছে, স্বাস্থ্য বেসরকারি হাতে তুলে দিচ্ছে, ওষুধের দাম প্রতি সপ্তাহে বাড়ছে, কেনবার ক্ষমতা মানুষের নাই। মায়েরা 50 ভাগের বেশি রক্ত শূন্যতায় ভুগছে, তাদের বাচ্চারা যেভাবে বয়সের সঙ্গে মিলে তার গ্রোথ হওয়া দরকার হচ্ছে না, স্টান্টেড হয়ে যাচ্ছে, লম্বায় বাড়ছে না, দেহের ওজন কম, এটা কিম্ভূত মনে হয় দেখলে পর, ভাবছে কেউ, কেউ ভাবছে না। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই বিষয়গুলো নিয়ে এরা জানে আন্দোলন হবে। এবং দেখছেন আমাদের দেশে কিন্তু 7-8 মাসের ব্যবধানে আবার কৃষক মাঠে নেমেছে, শ্রমিকরা মাঠে নামছে, ছাত্রদের বিশেষ করে যেটা মাঝখানে একটা স্থবির মনে হয়েছিল, নতুন করে এটার মতো একটা সাড়া যাচ্ছে,
ক্যাম্পাসে ক্যাম্পাসে রাজ্যের যে যুবকরাও তেমনভাবে না হলো, তারাও এই বেকার সমস্যা সমাধানের প্রশ্নে সংগঠিত হয়ে প্রতিবাদ তারা সোচ্চারিত হচ্ছে। তো এই যে ডেভেলপমেন্টটা, এটা তো দেখতে হবে পাশাপাশি একতরফা না, এটা যাতে তারা কুণ্ঠাসা করে রাখতে পারে তার জন্য দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই যে বিষয়গুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক না, এগুলো নিয়ে মানুষ ভাবনা চিন্তা করে না, তাদের নিজস্ব শ্রেণী স্বার্থে মানুষকে দাবিয়ে রাখার প্রশ্নে উল্টোপাল্টা চিন্তার দিকে ধাবিত করার জন্য এই বিষয়গুলি সামনে এনে একটা পরিমণ্ডলটাকে তারা সেখানে জটিল করে তোলার চেষ্টা করছে। এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রেখে আমরা যদি জনশিক্ষা সমিতির যে মূল লক্ষ্য এটা আমরা পাচ্ছি না, তাহলে আমাদের কি হলো? এটা তো কি করতে হবে, এটা তো মাথায় রেখে আমাদের করতে হবে। আমাদের রাজ্যের অবস্থাটা কি? সরকার তো নাই ত্রিপুরায়। 18 নির্বাচনের পর থেকে পঞ্চায়েত দিয়ে শুরু হলো, এবং দ্বিতীয় যে ভোটের হলো তারপর সেই ভোট সহ সর্বশেষ যে পঞ্চায়েত নির্বাচন, ভোট দিতে পারছে না মানুষ। এটা পরিষ্কার। এখানে জিনিসের দাম বাড়ছে, এখানে আয় নাই, উপার্জন নাই, কাজ নাই। এটা শুধু রেগের কাজ না, এটা শুধু আপনার নগরের কাজ না, উন্নয়ন দপ্তরের কাজ না। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নেই, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে, বাইরের ছেলেরা এসে ঢুকছে। আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। কিন্তু যে সাধারণ যে বিষয়গুলো, এটা চতুর্থ শ্রেণী কর্মচারী, তৃতীয় শ্রেণী কর্মচারী আমাদের ত্রিপুরায় আছে, হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে। তাদেরই বাদ দিয়ে ঘুষ খেয়ে RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বাইরের রাজ্য থেকে তাদের ওখানকার সংগঠন দাঁড় করবার জন্য টাকার বিনিময়ে তাদের এনে এখানে চাকরির ব্যবস্থা করে, হ্যাঁ, ওখানে একটা প্রভাব বিস্তার করে তারা তাদের সংগঠন বাড়াবার চেষ্টা করছে। সরকার তাদের সাহায্য করছে। এটা চলবে? চলতে দেওয়া যায়? এটা বন্যা হলো 41 বছরের মধ্যে, অভাবনীয় বন্যা। 39 জন লোক প্রাণ দিলেন, হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, ফসল সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে, কৃষি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। কোথায়? হাতে পয়সা নেই, দুর্গাপূজার বাজার জনশূন্য। আর এখানে এই আপনার পুরনো মানে যুবরাজের যেখানে মানে যৌবরাজ্যে উপনীত করবার জন্য যেখানে তাকে মানে ইয়ে করা হয়, আনুষ্ঠানিক পদ্ধতিতে নেওয়া হয়, এটা এখন হয়েছে গার্লস স্কুলের আপনার ছাত্রীবাস। তার সামনে দেখবেন বিরাট বড় মানে ইয়ে আছে, গেট আছে। আগে মহারাজও এখানে বসে এই চিলড্রেন্স পার্কে দুর্গাপূজার ভাষণ দেখার জন্য উপস্থিত হতেন, বেশি সময় থাকতেন না। এখন দেখা গেল আমাদের সারা রাজ্যে যখন ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কিসের উৎসব? পয়সা ছাড়া উৎসব হয় নাকি? গ্রামের মানুষ শহরে আসে না, শহরের মানুষ বাজারে যায় না, গাড়ি ঘোড়ে শূন্য শুনশান এরকম জায়গায় আমাদের মন্ত্রীরা এখানে ফুর্তি করছেন, আগরতলায় নাচাগানা করছেন, কার্নিভেল, কেমন না? তাহলে এই যে অবস্থাটা চলছে, এরা বুঝতে পারছে যে এটা করেও হবে না, তাই তারা কি করছেন? এখন দেখা যাচ্ছে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। তারা এটা বুঝতে পারছে যে এভাবে প্রতারণা করে, ভোট জালিয়াতি করে 24-এর নির্বাচনে না হয়, 23-এর নির্বাচনে না হয় জিতা গেল, সরকার রাখা গেল, তাও পারত না যদি তীব্রমাথা এই প্রতারণা ব্যবস্থাটা না করতো। অনেকে বলেন বিশ্বাসঘাত হতো। কিসের বিশ্বাসঘাতকতা? প্রতারণা করেছে। আমরা তো তাদের বিশ্বাস করবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তাদের বিশ্বাস করবে। কাজে আমরা এই কারণে বলছি বিশ্বাসঘাতকতা, প্রতারণা করেছে, জেনে বুঝে করেছে, বিজেপিকে সাহায্য করার জন্য। শুনেছেন আপনারা, আমি সেখানে যাচ্ছি না। তাহলে এই জায়গাটার মধ্যে এখন কি দেখা যাচ্ছে? ভাগ করে নিয়েছে দায়িত্ব। বিজেপি ঠিক করেছে আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবো, আর তোমরা ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে করবে। সরকার চলছে মানে এটা একটা দুর্নীতির আড্ডাখানা হয়ে গেছে। পয়সা ছাড়া অফিসে কাছারিতে কোনো সার্টিফিকেট, কাগজপত্র কিছুই নাকি বের করা যায় না। আমাদের পার্টির মহকুমা কমিটিগুলির সম্মেলন শেষ হয়েছে, জেলা সম্মেলন শেষ হওয়ার পথে, রাজ্য সম্মেলন সামনে হবে।
কয়েকটা মহকুমা সম্মেলনে যাওয়ার সুযোগ হয়েছে আমার, আমি মানে সকর্ণে শ্রবণ করে এসেছি। কয়েকটা জেলা সম্মেলনে উপস্থিত থাকার সুযোগ হয়েছে। দুর্নীতি কোন জায়গায় গেছে তথ্য দিয়ে দেখা যাচ্ছে রিপোর্টের মধ্যে আমাদের নেতৃত্ব তুলে ধরবার চেষ্টা করেছে। মানে এগুলো আমরাও সবটা জানতাম না, এ চলছে। অন্যদিকে এডিসি মাসের শেষে প্রথম সপ্তাহে কর্মচারীরা বেতন পাবে কিনা অনিশ্চিত। রাস্তাঘাট, জল, কল, স্কুলে মাস্টার নাই, হাসপাতালের প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নাই, নার্সের সংখ্যা কম, আপনার স্বাস্থ্যকর্মী কম, ওষুধপত্র নাই, বিদ্যুৎ নাই, জলের কল চলে না, সেচের কল চলে না। অন্য জায়গায়ও এডিসি তো তিনি তো কি বলছেন, আমাদের রাধাচরণ বলবার চেষ্টা করছিলেন 15 লক্ষ উপজাতির স্বার্থ রক্ষার জন্য তিনি একমাত্র ব্যক্তি। এই একদল নেতাও দেখা যাচ্ছে একই, কেবল না চেষ্টা করছেন। না, আমার তো একদিন স্বর্গে যেতে হবে, বেশি দিন তো আমি বাঁচবো না, আমার বয়সও বেশি না, শরীরও ভালো না। গেলে যখন আমাকে প্রশ্ন করবো আমি কিন্তু বুক ঠুকে বলতে পারবো আমি উপজাতিদের জন্য কাজ করেছি। কি কাজ করেছেন দেখান তো, একটা দুইটা দেখান তো দৃষ্টান্ত। এখন তো 2 মাস 3 মাস পরে পরে নতুন নতুন স্লোগান দিচ্ছে। তাহলে কি দাঁড়ানোটা কি? ভাগ করে দায়িত্ব নিয়ে এখন ট্রাইবেল থেকে বাঙালি, বাঙালি থেকে ট্রাইবেল, এটা নতুন না। জনশিক্ষা সমিতি তৈরি হওয়ার পরেই তৎকালীন যে রাজা, এই শেষ রাজা বীর কিশোর মানিক্য জনমঙ্গল সমিতি তৈরি করেছিলেন। এটাকে কি করে কুপকাত করা যায়, পারেননি, ব্যর্থ হয়েছে। শুধু না দেববর্মা, হেমন্ত দেববর্মা এই রাজবাড়িতে এনে তাদের উপর মানে নির্যাতন সংগঠিত হয়েছে। আরেকজনকে এনেছিলেন সাহস পান্ডে, বংশী ঠাকুর। তো যাই হোক, আমি সেগুলো নিয়ে বেশি সময় নিতে চাইছি না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে সেই সময় থেকে নানা কায়দা কানুন পদ্ধতি পন্থা অনুসরণ করে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তাহলে এই যে পরিস্থিতিটা চলছে, আমরা যেটা বলছি জনশিক্ষা সমিতির অনেক জিনিস কার্যকরী হয়েছে, আবার সব জিনিস হয়েছে এটা তো বলা যাবে না। তাহলে মূল জিনিসটাকে গণতান্ত্রিক পরিমণ্ডল, যার ধর্ম, বর্ণ, সম্প্রদায়, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে মানুষ হিসাবে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে একটা শান্তির পরিবেশ পরিমণ্ডল তৈরি করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এই সমস্ত বিষয় নিয়ে মোটামুটি আমরা জীবন ধারণ করতে পারি। এই অবস্থা তো নাই এখানে। এদের হাতে পড়ে তো মানে সমস্ত কিছুই উলট পালট হয়ে গেছে, সব লন্ডভন্ড হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? এই পরিস্থিতিতে জনশিক্ষা সমিতির যে শিক্ষা, এই শিক্ষায় নিজেদেরকে সঞ্জীবিত রেখে আমাদের এই মুহূর্তে প্রথম কাজটা কি হবে? মানুষের জীবনের যে মূল সমস্যাগুলি, এই সমস্যাগুলি সুরাহা সমাধান করবার জন্য লড়াই ছাড়া, সংগ্রাম ছাড়া কোনো রাস্তা নেই। এবং এই লড়াই সংগ্রাম ট্রাইবেল একভাবে করবে, নন ট্রাইবেল আরেকভাবে করবে, এটা হতে পারে না। উভয় অংশ মিলিতভাবে করতে হবে। এই ঐক্যটা চাই। এই ঐক্যটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, উপজাতি অনুপজাতি নির্বিশেষে। এবং এদের টার্গেট অনুপজাতি মানে মূলত বাঙালি, এদের বিরুদ্ধে তারা কথা বলার চেষ্টা করছে। এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্যটাকে, ঐক্য শুধু স্লোগান দিলে হবে না, এটার জন্য কার্যকরী উদ্যোগ চাই। সেই উদ্যোগটা হচ্ছে মানুষের জীবনের যে জ্বলন্ত যে সমস্যাগুলো, অর্থনৈতিক, সামাজিক, যেগুলি করে করে খাচ্ছে, এইগুলোকে ভিত্তি করে লড়াইটা করতে হবে। আনুষ্ঠানিক না, একটা মিছিল করলাম, একটা ডেপুটেশন দিয়ে আসলাম, 2-4টা পোস্টার লাগালাম। এখানে প্রয়োজন হচ্ছে এই লড়াইয়ের মধ্যে, সংগ্রামের মধ্যে একটা গুণগত পরিবর্তন এখন আনতে হবে। একটা দৃঢ়তা নিয়ে, বলিষ্ঠতা নিয়ে। বেশি দেবে একসাথে দরকার নাই। রেগের কাজ নাই কেন? মজুরি পাচ্ছি না কেন? সময় মতো মজুরি দিচ্ছে না কেন? এখান থেকে যে কাজ না করে একটা অংশ নাম ঢুকিয়ে তারা কি করে মজুরি পাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। রেশনে জিনিস পাচ্ছি না কেন? সপ্তাহের জিনিস পেতে 1 মাস ঘুরতে হচ্ছে কেন? আমরা তো পয়সা দিয়েই কিনতে চাইছি, বিনা পয়সাতে চাইছি না। আগে তো এরকম ছিল না, এখন কেন এরকম হচ্ছে? আমরা এই কথাটা বলবো না। বিদ্যুৎ উদ্বৃত্ত ত্রিপুরা,
ভারতবর্ষের 5টা রাজ্যের মধ্যে একটা। আগে এই দিনে 4 ঘন্টা 5 ঘন্টা ব্ল্যাকআউট থাকতো, এখন উদ্বৃত্ত এই বিদ্যুৎ বাংলাদেশে দিয়ে শুরু করে সাক্ষরতার অভিযান। সাক্ষরতাই কুসংস্কার, দারিদ্রতা ভাবনায় আছে, এটা হইহুল্লোড়ই করেনি তো। কাজে এই শিক্ষায় শিক্ষিত হয় আজকের পরিস্থিতিতে আমাদেরকে নতুন ধারা, মূল যে আমাদের লক্ষ্যটা, সেই লক্ষ্যে পৌঁছার জন্য ধীরে ধীরে আমাদের অগ্রসর হতে হবে। চলুন, আমরা লক্ষ্য করছি পরিস্থিতির মধ্যে খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঝড় উঠেছে এরকম মনে করার কোনো কারণ নেই, অতিরঞ্জন কোনো কিছু করবো না। পরিস্থিতি যা যেমন সেভাবেই তাকে দেখতে হবে, সেভাবেই তাকে বিশ্লেষণ করতে হবে, সেভাবেই সেখান থেকে বিশ্লেষণ করে আপনি উপসংহার টেনে কি করতে হবে সামনে যাওয়ার জন্য সেটা ঠিক করবেন। এই জায়গায় দাঁড়িয়ে যে অনুকূল খানিকটা পরিবেশ তৈরি হয়েছে, এদের বিচ্ছিন্নতা বাড়ছে, এরা উপলব্ধি করছে, ভীতি তৈরি হয়েছে, কেমন এরা নিজেরা এখন খেয়ে খেয়ে করছে। এরকম একটা জায়গায় আমরা যদি ধীরে 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 অগ্রসর হই, তাহলে এদেরকে আরো বিচ্ছিন্ন করা যাবে, আরো নতুন লোক আমাদের সঙ্গে আনতে পারবো। যত বেশি লোক সঙ্গে আনতে পারবো তত তারা বিচ্ছিন্ন হবে। এই বেশি লোককে সঙ্গে নিতে পারলেই আঘাত আরো জোরে সরে দেওয়া যাবে। সেটা রাজনৈতিক সাফল্য অর্জন করে অসম্পূর্ণ যে কাজ, সেই কাজ সম্পাদন করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের মূল সমস্যাগুলি সুরা আমরা সেখানে করার রাস্তাটা উন্মুক্ত করতে পারবো। এটাই জনশিক্ষা সমিতি আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তার 80 বছর উদযাপনে দাঁড়িয়ে সেই কথা মনে রেখে, স্মরণে রেখে আজকে আমাদের নূতন করে এই শপথ নিয়ে এখান থেকে যেতে হবে এবং কাজের ক্ষেত্রে যে যেখানেই আছি সেখানে ভূমিকা নিতে হবে। এই আবেদন আপনাদের কাছে রেখে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করে 70-80 কোটি টাকা পর্যন্ত রোজগার হয়েছে। উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বিক্রি করে টাকা উপার্জন হয়েছে। এখন এই অবস্থা হচ্ছে, মানে খুঁটি ভেঙেছে, তার ছিঁড়েছে, হয়ে গেল। পানীয় জলের কল চলে না, বিদ্যুৎ ছাড়া চলে না। সেচের জলের মেশিন চলে না, বিদ্যুৎ ছাড়া চলে না। আপনি ঘরে টিভি দেখতে পারেন কিনা আমি প্রশ্ন তুলছি না, তাহলে এই তো জরুরি। সমাজতন্ত্রের কথা না তো এখানে। পুঁজিবাদ ধ্বংস করে স্লোগান তো না, সাম্রাজ্যবাদ বিনাশ হোক, হ্যাঁ, যুদ্ধ বন্ধ করো, শান্তি, এগুলো ঠিক আছে, এগুলো তো করতেই হবে। কিন্তু এই যে জরুরি বিষয়গুলো, স্কুলে মাস্টার নাই, বাচ্চা যাচ্ছে, টেবিল চেয়ার বাজদাবাজদি করে তারপরে একটা সময় বাড়িতে চলে আসে। যদি জিজ্ঞেস করেন আপনি কি হলো, বলে না নামই তো ডাকেনি, নামই তো ডাকেনি। এখন স্কুলের খাবারও বন্ধ হয়ে গেছে প্রায় জায়গায়। তাহলে এই পরিস্থিতিতে আপনি আপনার যে এলাকা, এই এলাকাতে জীবন্ত জ্বলন্ত সমস্যাগুলো, এগুলো দিয়ে শুরু করুন। ট্রাইবেল, বাঙালি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, তফসিলি, ওবিসি সব মিলে, নারী পুরুষ মিলে এই লড়াই ছাড়া ঐক্য হবে না। ঐক্যের স্লোগান ছাড়া লড়াইটা সংগঠিত করা কঠিন। একটা আরেকটার পরিপূরক। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের যদি আমরা অগ্রসর হতে না পারি তাহলে অসুবিধা হবে। যেটা জনশিক্ষা সমিতির গোড়াপত্তন এবং তার যে আন্দোলন, এর থেকে কিন্তু আমাদের শিক্ষা। কাজে আজকের দিনে আমাদের কাছে এই দৃষ্টিটা নিয়ে ত্রিপুরাতে আমাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে লড়াইটা করতে হবে। এবং লড়াইটা কি, 3টা 4টা 5টা দাবি, এবং একটার পর একটা দরকার হলে আপনি পর্যায় অতিক্রম করবেন। পোস্টার লাগান, বাজারে মিছিল করেন, 10 মিনিট বক্তৃতা করেন, ভিডিওর কাছে ডেপুটেশনে যান, পরে তাতে যদি না হয় তারপর 10 দিন পরে এসডিএম এর কাছে যান, তাতে যদি না হয় বাজারে গিয়ে একটা অবস্থান করেন 2 ঘন্টা, ব্যাখ্যা করে সব জিনিস বলুন মানুষের কাছে, তাতে যদি না হয় ডিএম এর কাছে যান, ডিএম এর কাছে না গেলে গেলে পরেও যদি না হয় তারপরে বাজারে গিয়ে আপনি রাস্তা রোকো করুন না 2 ঘন্টা। আপনি কি শুধু ধর্মনগর থেকে সাবরুমের রাস্তায় ঢুকবেন কেন? আপনার গ্রামের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে না, আসা যাওয়া করে না? করে তো এমন কোনো এলাকা আছে যেখানে গাড়ি ঘোড়া চলে না 2 ঘন্টা। তাতেও যদি না হয় আপনার বাজারটাই, ত্রিপুরা বন্ধের দরকার নাই, মহকুমা বন্ধের দরকার নাই, আপনার বাজারটাই করেন না। এটাই মিলিটেন্ট স্ট্রাগল। যতক্ষণ না হবে ততক্ষণ লড়াই চলবে। এখন যদি কেউ বলেন এত ধরে ধরে যাওয়ার কি দরকার, একবারেই তো ডিএম এর কাছে গেলে হয়ে যায়, এই সস্তা রাস্তা এটা। এই যে পদ্ধতি, এই পদ্ধতির পরিবর্তন করতে পারসুলেশন চাই। একটা একটা পর্যায়ে অতিক্রম করবেন,
মানুষের কাছে ব্যাখ্যা করবেন, সরকারটাকে এক্সপোজ করবেন, নতুন মানুষকে সংঘবদ্ধ করবে। ওই যে শুনছিলেন আজকে জনশিক্ষা দিবসে লেবু ছড়া, যে পার্টি অফিসটা ভেঙে দরজা জানালা কেটে নিয়ে গেছিল, পতাকা নামিয়ে দিয়েছিল, অফিস বন্ধ অনেকদিন যাব। গত মহকুমা সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে আস্তে 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 আমরা দেখি একটার পর একটা অফিস খোলা যায় কিনা। মহকুমা অফিসও তারা এখন চালাচ্ছেন, এত ফ্ল্যাগ ট্যাগ তুলে তুলে হই হুল্লুরে করে না, তারা তাদের মতো করছেন। আমি যার নাম নাইবে বললাম, এখন এখানে করেছেন যে কয়েকজন মিলে শুরু করেছেন, অন্যরা দূর থেকে দেখছেন, দেখি ব্যাপারটা কি হয়। স্লোগান যেই মাত্র দিলেন, যারা দূর থেকে দেখছিলেন তারা গিয়ে ছুটে গিয়ে সম্মিলিত। এটাই তো এই প্রক্রিয়াতেই আমাদেরও, মানে আমাদের সঙ্গে যারা ছিলেন দূরে চলে গেছেন তাদেরকে আনতে হবে। যারা দূর থেকে দেখছেন আমাদের সম্পর্কে তাদের কোনো বিসদৃশ্য ভাবনা নেই, কিন্তু সাহস পাচ্ছেন না, যখন দেখবেন লোকটা বাড়ছে আমাদের বিষয় নিয়েই তারা লড়াইটা করছে, এবার তো বোধহয় আর বসে থাকা যায় না। একটু কাছে এসে শুনবে বক্তৃতা, তারপর আস্তে আস্তে মিছিলে অংশগ্রহণ করছে, একটা পর্যায়ে গিয়ে আপনার সঙ্গে অবস্থানে অংশগ্রহণ করছে। জনশিক্ষা সমিতির যে গঠন, এটা যারা গঠন করেছেন তাদের কাছে এই সমিতিটা গঠন করার চিন্তাটা আকস্মিক না, কিন্তু গঠিত হওয়ার পর যারা দেখেছেন, বিশেষ করে আমাদের রাজ্যের যে তৎকালীন শাসক, রাজন্য শাসন, তাদের কাছে এটা আকস্মিক ছিল। তখনকার পরিস্থিতিটা কি ছিল? পরিস্থিতিটা ছিল আমাদের রাজ্যে শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি, স্বাস্থ্য, পরিকাঠামো, জীবনযাত্রার মান, সমস্ত দিক থেকে ত্রিপুরা পেয়েছে। এবং সেই সময় ত্রিপুরার জনগণের বৃহত্তম অংশ হচ্ছেন উপজাতি অংশের মানুষ। লোকসংখ্যা যে খুব বেশি ছিল তখন ঘটনা তা না, হয়তো 16-17 লক্ষ হবে, 20 লক্ষের কাছাকাছি হবে। স্বভাবতই বৃহত্তম অংশ ছিলেন উপজাতি অংশের মানুষ। এবং এটা ঠিক, অর্থনৈতিক দিক থেকে পরিকাঠামোগত যে উন্নয়ন, তার মূল ভিত্তি কৃষি, তাকে ভিত্তি করে শিল্প, এবং এর সঙ্গে যুক্ত হবে যোগাযোগ, তার সঙ্গে হচ্ছে বিদ্যুৎ, এগুলো কি ছিল? কিছুই তো ছিল না। চাগলার রুশনাবাদ যদি ত্রিপুরার সঙ্গে যুক্ত না হতো, ব্রিটিশ শাসনের সহযোগিতায় জায়গিরদারি জমিদারির প্রথা পদ্ধতি অনুসরণ করে, তাহলে এই রাজবাড়ি তৈরি করা কিন্তু সম্ভব হতো না। কারণ রাজস্বের বড় অংশ জাগলার রুশনাবাদ থেকে আসতো। যতই ত্রিপুরায় মানুষকে ঠকিয়েছে, এর চেয়ে বেশি যাওয়ার সুযোগ নেই, কারণ তাদের তো দেওয়ারই সামর্থ্য নাই। জায়গা কোথায়, বাড়ি কোথায়, জমি কোথায়, চাষ কোথায়, আয় কোথায়, উপার্জন কোথায়? ওই যে গান গাইছিল, রাজা যেমন ট্যাক্সও চায়, আমাদের কাছে টাকা আছে কিনা এটা খবর রাখে না। বৃষ্টি যখন পড়ে সেও খবর রাখে না, কার মাথার উপর ছাউনি আছে ছাউনি নেই। অসাধারণ গান না? জীবনের অভিজ্ঞতা থেকে গিয়েছে মানুষ। তো এরকম পরিস্থিতিতে চূড়ান্ত দৈন্যদশা, এবং একটা উপলব্ধি আসতে শুরু করছিল ক্রমে ক্রমে, যে এটা তো কোন শাসনে আছি। রাজার মাহাত্ম্য গাইছি আমরা, নারায়ণ মনে করছি, সে খুশি হলে আমাদের সব সমস্যার যন্ত্রণার অবসান। এটা ধীরে ধীরে উপলব্ধির মধ্যে আসছে যে এটা বাস্তব না। দ্বিতীয়ত, এই যে সমস্যাগুলিতে আমরা ভুগছি, রাজ শাসনের কোনো অনুভূতি আছে, কোনো মানে আগ্রহ আছে এই সমস্যাগুলি সমাধানের জন্য কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ? না, তাও তারা প্রত্যক্ষ করছে। এবং এই সাথে যেটা চলছে, তখন আপনার আমাদের স্বাধীনতা সংগ্রাম ক্রমে ক্রমে তার মূল লক্ষ্যে উপনীত হওয়ার কাছাকাছি জায়গায় চলে আসছে। কৃষকের আন্দোলন, শ্রমিকের আন্দোলন, মধ্যবিত্ত মেহনতি মানুষের আন্দোলন, ছাত্র যুবদের আন্দোলন, নারী পুরুষ নির্বিশেষে। অফকোর্স গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস দল
নামটাই কংগ্রেস মহাসম্মেলন, এটা একটা বিরাট ছাতার মতো। সমস্ত যারা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছিলেন এই ছাতার তলায় এসেছিলেন। সবাই যে সব বিষয়ে কংগ্রেসের মতো একমত ছিলেন ঘটনা তা না, এটা মাথায় রাখার দরকার। কিন্তু এই পরিস্থিতিতে একটা মানে স্বাধীনতা অর্জনের যে আগ্রহ, এটা ক্রমশ ক্রমশ তুঙ্গে উঠছিল। এবং পরিস্থিতিটা কিরকম বুঝতে পারছেন, 45-এ জনশিক্ষা সমিতির আন্দোলন হয়েছে, 46-এ কিন্তু নৌ বিদ্রোহ হয়েছে। তারা যখন এই সিদ্ধান্তটা যাচ্ছেন, দেশের এই পরিস্থিতি সম্পর্কে যে মূল্যায়ন করছেন, দেশ যাচ্ছে, আমরা কতদিন আর ঘুমিয়ে থাকবো? যদি জাগবার চেষ্টা না করি তাহলে তো আমাদের এই সমস্যাকে হাতে ধরে এসে গায়ে পড়ে সমাধান করে দেবে না। আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরই ব্যর্থ হবে ছিল। তার সঙ্গে এই দেশের পরিস্থিতি এবং সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা বারবার এখানে সভাপতি এবং কমরেড রঘুর দেববর্মা বলবার চেষ্টা করেছেন। কারেক্ট, পৃথিবীকে পদারত করার জন্য ফ্যাসিস্ট যে সাম্রাজ্যবাদী শক্তি, তারা সেখানে শেষ পর্যন্ত তাদের যে মূল প্রতিপক্ষ সমাজতান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদের বিরুদ্ধে সোভিয়েত দেশকে টার্গেট করে এই যুদ্ধ তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং সারা পৃথিবীর সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরায় যত দূরেই থাকুক, এখানকার মানুষও এই যুদ্ধের খবর রাখতেন। শুধু রবীন্দ্রনাথ ঠাকুর অসুস্থ অবস্থায় মহানবী সপ্তাহে একবার করে তাকে দেখতে যেতেন, আর তার স্ত্রী তার সেবা শুশ্রূষা করতেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ অপেক্ষা করতেন মহানবী কবে আসবে। যেদিন যেতেন ছুটিতে, গেলে পরে প্রথম জিজ্ঞাসা করতেন যুদ্ধের খবর কি। অসাধারণ ঘটনা। কতজন আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আগ্রহ। তো এটা অনেকের মনে হতে পারতেন লেখা জানা বিদ্বান বুদ্ধিমান সারা পৃথিবীর খবর রাখেন, কিন্তু আমি বলছি কথা যে আমাদের ত্রিপুরার মানুষও খবর রাখতেন। যুদ্ধ নয়, শান্তি চাই, এই গণমুক্তি পরিষদের উদ্যোগে হাজার হাজার স্বাক্ষর সংগৃহীত হয়েছে। তার বড় অংশ ছিল লেখাপড়া কম জানা, টিপসই দেওয়া, বিরাট অংশ ছিল উপজাতি অংশের মানুষ। এটা আমি উল্লেখ করতে চাইছি। কাজে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ লগ্নে চলে আসছে, তার মূল ভূমিকা নিচ্ছে কে? সোভিয়েত সমাজতান্ত্রিক রাষ্ট্র। 17 সালে বিপ্লব হয়েছে। খবর মানে খুব কম আসতো ভারতে। ভারতে যেখানে কম আসতো তার থেকে আরো খবর কম আসতো ত্রিপুরায়। এর মধ্যেও এই যে শুনছিলেন কমরেড বীরেন দত্তর নেতৃত্বে একটা ছোট্ট পার্টি ইউনিট, এবং সেই পার্টি ইউনিট হচ্ছে আসলে এটা কুমিল্লা পার্টি ইউনিটের সঙ্গে যুক্ত ছিল। অবিভক্ত ভারত বাংলা থেকে এটাকে চালাতো। এদিক থেকে ত্রিপুরার সঙ্গে যোগাযোগ করতে সুবিধা। দেবাপ্রসাদ সেন, বীরেন দত্ত, অঘুর দেববর্মা, এরকম 10-11 জন, তাদেরকে নিয়ে এই ইউনিট পরিচিত হয়েছিলেন। বীরেন দত্ত, তার সঙ্গে অন্যরাও ছিলেন। তারা হয়তো এর মধ্যে আগ্রহ হয়ে এই খবরাখবর যতটা সম্ভব আনার চেষ্টা করতেন। ফলে সমাজতন্ত্র কি, এটা কিরকম ব্যবস্থা, এই যে কথাগুলি বলছে তারা কি প্রকৃত অর্থেই এগুলো সমাধান করতে পারছে, এর খবরও কিন্তু আসতে শুরু করেছে। অসাধারণ ঘটনা। এ তো স্বপ্ন না, এ তো করা যায়। এটা যদি হয় তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজন্য শাসনের অবসান ঘটিয়ে আমাদের যে জীবন যন্ত্রণা তার থেকে মুক্তি লাভের জন্য আমরা আর কতদিন শুয়ে বসে কাটাবো? আমাদের একটা কিছু করা দরকার। এর মধ্যে যুক্ত হচ্ছে বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধে সম্মুখ সমরে লড়াই করে এই নূতন যে সমাজতান্ত্রিক রাষ্ট্রটা মুখের মতো জবাব দিয়ে সারা পৃথিবীকে ফেসিবাদের পদতলে নিয়ে যাওয়ার যে চক্রান্ত তার থেকে মুক্ত করেছে। এই সবটা মানে এই জনশিক্ষা সমিতি গড়ে তোলার পেছনে যে অল্প কিছু লোক উদ্যোগ নিয়েছিলেন, তাদের ভাবনা চিন্তা চেতনার মধ্যে ছিল। এগুলি বাদ দিয়ে হঠাৎ করে কোনো একদিন ঘুম থেকে উঠে চলো যাই এরকম একটা জনশিক্ষা সমিতি করে ফেলি, ঘটনা কিন্তু মোটেই তা না। প্রেক্ষাপট কিন্তু এটা। এবং সেখান থেকে যখন তারা জনশিক্ষা সমিতি করেছেন, শুনেছেন এ শুধু মানে টিপসই না, নিজের নাম নিজে লিখতে পারা, স্বাক্ষর করা, এর মধ্যেই ব্যাপারটা ছিল না। এটা দিয়ে শুরু, এটা একটা কৌশলী অবস্থান।
কিন্তু লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে শোষণমুক্ত একটা সুন্দর সমাজ। এবং তারা কিন্তু শুধু উপজাতিদের কথা ভেবে করেছেন, এটা ঘটনা তা না। উপজাতি অনুপজাতি ত্রিপুরার তৎকালীন সময়ের যা মোট জনসংখ্যা সবার স্বার্থেই তারা ভেবেছেন। তারা তখন বুঝতেন শুধু উপজাতির কথা বলবো, অনুপজাতির কথা বলবো না, তাদেরকে আলাদা রেখে আমাদের সমস্যার সমাধান করবো, এ হয় না। তখনই কিন্তু এই চেতনা, এটা তাদের মতো বাইরে থেকে কেউ সেই সময় নিয়ে যেতে হয়েছে ঘটনা তা না। জীবনের অভিজ্ঞতায় তারা কিন্তু এই জ্ঞান উপলব্ধি করেছেন এবং সামগ্রিকভাবেই এই চেতনা নিয়ে তারা ধীরে ধীরে সমাজতন্ত্রের কথা তারা বলেননি প্রকাশ্যে। প্রথম যে আবেদনপত্র ফাউন্ডিং প্রেসিডেন্ট সুধর্ণ দেববর্মা তার স্বাক্ষরিত এক পৃষ্ঠা, তাতে কোথাও সমাজতন্ত্রের কথা তারা বলেনি। খুব সহজ সরল ভাবে, যাতে এটাকে একটা দলীয় রাজনৈতিক চিন্তা নিয়ে প্রথম থেকেই কুণ্ঠাসা করবার জন্য, বিচ্ছিন্ন করবার সুযোগ কেউ নিতে না পারে। আর বিশেষ করে তখন ভাবনার মধ্যে ছিল রাজন্য শাসন। কারণ এই শিক্ষার আন্দোলনটা তারা বুঝতে পারছেন এটা তো রাজন্য শাসনের বিরুদ্ধে। এর মধ্যে যদি রাজনীতির গন্ধ তারা প্রকাশ্যে সরাসরি পায়, তাহলে আক্রমণ সঙ্গে সঙ্গেই আনার চেষ্টা করবে। খুব সন্তর্পণে প্রথম আবেদনপত্র তারা কিন্তু সেখানে লেখার চেষ্টা করেছিলেন। কিন্তু ভাবনার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম, এই ভাবনাটা কিন্তু ছিল। কোন প্রেক্ষাপটে এটা হলো?